হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার চলে এসেছি আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে। তোমরা জানো সায়েন্সের এখন ভিক্টরি এডুকেশন সায়েন্সের জন্য রেলওয়ের একটা ওয়ান স্টপ সলিউশন। তোমাদের কালকে গতকাল লাইভ মক হয়েছে, তোমরা অনেকেই নিজের মার্কস কমেন্ট করছো। আমি দেখতে পাচ্ছি কালকের ওই মকে ওই ধরনের প্রশ্নে অনেকেরই নাম্বার কিন্তু বিলো এভারেজ রয়েছে। তো তাদের জন্য একটাই সলিউশন, তোমরা যদি রেলে পরীক্ষা লাগাতে চাও, অর্থাৎ রেলওয়ে যদি তোমাদের লক্ষ্য হয়, তাহলে কিন্তু অনেকটা বেটার প্রিপারেশন নিতে হবে, কারণ ওই প্রশ্নেও 25-এ 25 নাম্বার উঠেছে। সো বি কেয়ারফুল। তো আজকে আমরা আলোচনা করবো 24শে আগস্ট থার্ড শিফটের জন্য। এই যে আমি মানে শিফট যেটা আলোচনা করছি, এটা শুধুমাত্র যে গ্রুপ ডির জন্য ইম্পর্টেন্ট ব্যাপারটা মোটেও না। এটা কিন্তু 2024-এ রেলের যত পরীক্ষা হবে, সেটা টেকনিশিয়ান হতে পারে, এনটিপিসি হতে পারে, এএলপি হতে পারে, গ্রুপ ডি, জেই, আরপিএফ, প্রত্যেকটা পরীক্ষার জন্য এটা কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। ফলে এই মিথ্যা থেকে বেরিয়ে আসো যে স্যার এখানে গ্রুপ ডি করাচ্ছে মানে শুধুমাত্র গ্রুপ ডিতে আসবে, ব্যাপারটা কিন্তু মোটেও তা নয়। বি কেয়ারফুল, প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো যারা ক্লাসে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, পাশে বেল আইকন প্রেস করে অবশ্যই রাখবে, যাতে তুমি সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাও যখন আমি ক্লাস শুরু করব। কারণ সায়েন্সটা তোমার এখান থেকেই প্রিপেয়ার হবে, বাকি সাবজেক্টগুলো আমি আনছি আস্তে আস্তে। তো অনেকদিন ধরে বলছি, আমি নিজেরও বলতে খারাপ লাগছে যে সাবজেক্ট বলা সত্ত্বেও আসছে না। আচ্ছা, আমাদের এই ব্যাচটা কিন্তু আপাতত বন্ধ হয়ে গেছে, মানে এই ব্যাচটার অ্যাডমিশন বন্ধ। আর কেউ ফোন করবে না। অনেকেই বলছো স্যার আপনার কম্বাইন্ড ব্যাচে ভর্তি হবো কিনা। কম্বাইন্ড ব্যাচে এই মুহূর্তে ভর্তি বন্ধ রয়েছে, বাট সায়েন্স ব্যাচটা কিন্তু জুলাই ব্যাচটা ওপেন রয়েছে। সায়েন্সের জুলাই ব্যাচে যারা অ্যাডমিশন নিতে চাও, চটপট কন্ট্যাক্ট করে অ্যাডমিশন নিয়ে নাও। বিশেষ করে যারা ভাবছো যে রেলওয়েটা তোমাদের ওয়ান স্টপ একটা জায়গা, অর্থাৎ রেলওয়ে ছাড়া উপায় নেই, তার কারণটা কি? কারণটা হচ্ছে তোমরা অনেকে ইংলিশ ভালো পারো না, ফলে এসএসসি তে যেতে পারছো না। ওয়েস্ট বেঙ্গল জবে টু মাচ করাপশন। তো সেই করাপশন থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে পিএসসির যে কোনো পরীক্ষাতে করাপশন হচ্ছে, 100% করাপশন হচ্ছে। ফলে সেক্ষেত্রে সেই জায়গাটা থেকে যদি তোমরা মুক্তি পেতে চাও, তাহলে রেলওয়ে তোমাদের জন্য ওয়ান স্টপ সলিউশন, যারা ইংলিশ পারো না তাদের জন্য। ঠিক আছে, তো সায়েন্সটাই তোমাদের মুক্তি দেবে। চলে আসছে প্রথম প্রশ্নে, বেশি কথা বলবো না। প্রথম প্রশ্ন বলেছে যে প্রজননের মৌলিক ঘটনা কি। অর্থাৎ প্রজননের মৌলিক ঘটনা মানে কোন ঘটনার জন্য প্রজননটা হচ্ছে ভালো করে, বা প্রজননটা হয় এবং সেখানে একটা সিস্টেমেটিক্যালি হয়ে যায়। সেটা কেন না, ডিএনএ রেপ্লিকেশনের জন্য। ডিএনএ রেপ্লিকেশনের জন্যই কিন্তু আমরা প্রজনন মানে প্রজননের মৌলিক ঘটনা ডিএনএ রেপ্লিকেশনকেই বলবো, বাকিগুলো তো কোনো মৌলিক ঘটনা নয়। তো সেক্ষেত্রে অপশন 2 হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে আয়নিক যৌগগুলির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম থাকে। নিচের কোন স্টেটমেন্টটা সঠিক আমাকে সেটা বুঝতে হবে। আয়নিক যৌগগুলো ভঙ্গুর এবং চাপ প্রয়োগ করলে টুকরো টুকরো হয়ে যায়। আয়নিক যৌগগুলো কঠিন পদার্থ এবং ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের মধ্যে আকর্ষণ শক্তির কারণে কিছুটা শক্ত হয়। আয়নিক যৌগগুলোকে গলিত অবস্থায় বিদ্যুৎ পরিচালনা করে। দেখো ভালো করে বোঝো যে আমাদের মনে রাখতে হবে এই যে আয়নিক যে এলিমেন্ট গুলো, দু প্রকার এলিমেন্ট নিশ্চয়ই রয়েছে। একটা হচ্ছে আয়নিক, যারা আয়নের মাধ্যমে গঠন করে, যেমন মনে করো NaCl বা HCl, H+Cl-, Na+Cl-, এদেরকে বলা হচ্ছে আয়ন এক্সচেঞ্জের মধ্যে গঠিত। অর্থাৎ একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ, বা একটা হচ্ছে ধনাত্মক, একটা হচ্ছে ঋণাত্মক। আর একটা রয়েছে সমযোজী বন্ধন, যেমন আমি বলে থাকি যে CH4। অর্থাৎ CH4 কি কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে যে গঠিত হয়েছে, সেটাকে আমরা CH4 বলছি। এখানে কি করছে না, ইলেকট্রন পেয়ার কে ইউজ করছে। ইলেকট্রন পেয়ার ইউজ করে এরা কিন্তু রয়েছে CH4। আর Na+ এবং Cl- বা H+ এবং Cl- এরা কি করছে, আয়নিক বন্ড গঠনের মাধ্যমে রয়েছে। এবার যেহেতু আয়নিক বন্ড সমযোজী বন্ধনের থেকে বা কোভ্যালেন্ট বন্ডের থেকে বেশি শক্তিশালী, অবভিয়াসলি কি হবে না, এদের যে বন্ডটা কিন্তু অনেকটা বেশি শক্তিশালী। তাহলে যেহেতু এদের বন্ড বেশি শক্তিশালী, তাহলে এদের বন্ডটা ভাঙতেও বেশি এনার্জি দরকার হবে। তো সেক্ষেত্রে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। তাহলে মনে রেখো, সমযোজী যৌগ এবং আয়নীয় যৌগের মধ্যে সমযোজী যৌগের যে তোমার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আয়নীয় যৌগের থেকে কিন্তু কম হয়, মনে থাকবে। এবং আর একটা মনে রাখবে যে এদেরকে যখন আমি চাপ প্রয়োগ করবো, তাহলে প্রথম অপশনটা কিন্তু ভুল রয়েছে, অর্থাৎ এই স্টেটমেন্টটা কিন্তু সত্য নয়। বাকি দেখি, আয়নীয় যৌগগুলি ভঙ্গুর এবং চাপ প্রয়োগ করালে টুকরো টুকরো হয়ে যায়। এবার তুমি বলবে স্যার এদের মধ্যে বন্ডটা এত শক্ত, অথচ আমি চাপ প্রয়োগ করলে কেন এটা ভেঙে যাচ্ছে? তার কারণটা হচ্ছে, তুমি যদি এদের ইন্টারনাল গঠন দেখো, তাহলে দেখবে যে এদের এরকম একটা করে প্লাস, একটা করে মাইনাস, একটা করে প্লাস, একটা করে মাইনাস, এরকম ভাবে গঠন হয়। এবার তুমি যদি এদেরকে চাপ প্রয়োগ করো, কি হবে, দুটো প্লাস তো কাছাকাছি চলে আসবে। আর যখনই দুটো একই ধরনের তড়িৎ চলে আসবে, তড়িৎ আয়ন
কাছাকাছি চলে আসবে তখন কি হবে, তখন তাদের মধ্যে বিকর্ষণ হবে। আর বিকর্ষণ হলে কি হবে না, বন্ডটা ভেঙে যাবে এবং সেটা ভঙ্গুর হয়ে যাবে, অর্থাৎ এটা ঠিক দেওয়া রয়েছে। নিচে দেখো আয়নীয় যৌগগুলি কঠিন পদার্থ, একদম ঠিক, সাধারণত কঠিন পদার্থ হয়। ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের মধ্যে আকর্ষণ শক্তির কারণে কিছুটা শক্ত হয়, এটাও আমি তোমাকে বললাম এখনই। আয়নীয় যৌগগুলি গলিত অবস্থায় বিদ্যুৎ পরিচালনা করে মানে পরিবহন করে। অর্থাৎ এটাও আমরা দেখবো যেহেতু তারা আয়ন এক্সচেঞ্জের মাধ্যমে গঠিত, অর্থাৎ ইলেকট্রন এক্সচেঞ্জের মাধ্যমে গঠিত, তারা অবশ্যই কিন্তু বিদ্যুৎ পরিবহন করবে। বাট হাইড্রোকার্বন যেগুলো, কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যে সমযোজী যৌগ, তারা কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না। কার্বনের যে এলিমেন্ট গুলো যেগুলো আমরা তোমার নন মেটাল বলে থাকি, সেগুলো কি বিদ্যুৎ পরিবহন করে? উত্তর হচ্ছে না, তারা বিদ্যুৎ পরিবহন করে না। তাহলে অপশন 1 উইল বি ইওর রাইট, অর্থাৎ শুধুমাত্র 1 হয়ে যাবে সঠিক উত্তর, কারণ শুধুমাত্র একটা ভুল রয়েছে, যেটা আমাকে প্রশ্নে বলেছে নিচে কোনটা আয়নিক যৌগের জন্য সত্য নয়। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় বারবার আসবে এবং 2024 এই ধরনের প্রশ্ন আসবে। নেক্সট প্রশ্ন, এটা তো বাচ্চাওয়ালা প্রশ্ন। প্রতিক্রিয়ার সময় যদি কোনো পদার্থ হাইড্রোজেন হারায় তখন তাকে কি বলা হয়? দেখো আমি তোমাদের বারবার বলেছি, মনে করো এ একটা যৌগ, এর সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে এও তৈরি হলো, তার মানে এটাকে কি বলবো? অবশ্যই অক্সিডেশন বা জারণ বিক্রিয়া বলবো। আবার মনে করো একটা যৌগ, এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে গেল, দিয়ে কি হলো? এ তে মনে করো এইচ একটা যৌগ, AH2 একটা যৌগ, সেখান থেকে এইচ একটা বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে এইচ গঠন করলো, তার মানে এটাকেও আমি কি বলবো? জারণ। অর্থাৎ অক্সিজেন যুক্ত হওয়া অথবা হাইড্রোজেন বেরিয়ে যাওয়া, দুটোকেই আমরা কি বলবো? জারণ বলি। তাহলে এখানে কি দেখছি, এখানে হাইড্রোজেন হারায়, অর্থাৎ হাইড্রোজেন বেরিয়ে গেছে। তাহলে যেহেতু হাইড্রোজেন বেরিয়ে গেছে, তখন তাকে আমরা কি বলছি? অক্সিডাইজেশন বা অক্সিডাইজড বলবো। একটি আলোক রশ্মি বায়ু থেকে জলে, দেখো এই ধরনের প্রশ্ন তোমাদের আমি আমার আগের ক্লাসে, অর্থাৎ ক্লাসটার নাম হচ্ছে প্রতিসরণ এবং লেন্সের সেকেন্ড ক্লাস, এটা আই বাটনে দেওয়া থাকবে। এখানে তোমার উপরে আই বাটন আছে, এখানে ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু এই ক্লাসটার লিংক পেয়ে যাবে। আই বাটনে ক্লিক করলে, আই বাটনে দিয়ে দেবো আমি, ক্লিক করলে ওখানে দিয়ে পেয়ে যাবে। যারা এইটা পার্টিকুলার পুরোটা বুঝতে চাও, এই ধরনের আরো প্রশ্ন পেতে চাও, পুরো একটা ক্লাস করে রেখেছি, যারা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেখতে চাও তাদের জন্য। বলছে একটি রশ্মি বায়ু থেকে জলে প্রবেশ করেছে, তাহলে বায়ু থেকে জলে প্রবেশ করে, তাহলে দেখি কি ব্যাপারটা বলছে না। মনে করো এটা হচ্ছে বায়ু মাধ্যম অর্থাৎ লঘু মাধ্যম, আর এটা জল মাধ্যম অর্থাৎ ঘন মাধ্যম। তাহলে বায়ু থেকে যদি জলে প্রবেশ করে তাহলে কি হবে না, এইভাবে প্রবেশ করেছে, এইভাবে প্রবেশ করে, তাহলে এইভাবে যাওয়ার কথা ছিল, বাট সেটা এইভাবে না গিয়ে সে এইভাবে চলে এসেছে, ঠিক আছে। তাহলে এই যে কোণটা, এই কোণটা কত? আর আর এই কোণটা কত? এই কোণটা হচ্ছে আই। অর্থাৎ এইটা হচ্ছে আপতন কোণ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। কিন্তু আমাকে দেওয়া আছে কোটা না, এক্স ডিগ্রি আপতন কোণ, অর্থাৎ এইটা হচ্ছে এক্স আর এইটা হচ্ছে ওয়াই। আমরা প্রত্যেকে জানি, বাচ্চা বাচ্চা জানে যে সাইন আই অর্থাৎ সাইন এক্স ডিভাইডেড বাই সাইন ওয়াই ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? মিউ। অর্থাৎ মিউ মানে কি? এই যে এটা হচ্ছে বায়ু আর এটা হচ্ছে জল, মানে করো ওয়াটার, অর্থাৎ আমরা এটা বলতে পারি AW। AW মানে কি? মিউ AW মানে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। অর্থাৎ সাইন আই বাই সাইন আর বা সাইন এক্স বাই সাইন ওয়াই ইজ ইকুয়াল টু লিখতে পারি মিউ AW, অর্থাৎ প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমরা লিখতে পারি মিউ AW, ঠিক আছে। বা মিউ 1 2 ও দিতে পারো, ঠিক আছে, মিউ 1 2 ও দিতে পারো, মানে এভাবে তুমি একটা লিখতে পারো যে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। এইবার কথা হচ্ছে তাহলে আমরা এখানে কি পাবো না, সাইন এক্স ডিভাইডেড বাই সাইন ওয়াই ইজ ইকুয়াল টু কত পাবো? 1.3, অর্থাৎ প্রথম মাধ্যমের সাপেক্ষে বায়ু মাধ্যমের সাপেক্ষে জল মাধ্যমের প্রতিসরাঙ্ক কত দিয়ে দিয়েছে দেখো? 1.33। তাহলে যদি দেয় তাহলে 1.3 বা 1.33 যাই বলো না কেন পেয়েছি। কিন্তু আমাকে এখানে কি চেয়েছে? সাইন ওয়াই বাই সাইন এক্স, অর্থাৎ এটাকে উল্টে দেবো আমরা। কি করব? সাইন ওয়াই বাই সাইন এক্স, অর্থাৎ এটা উল্টে যাবে, তাহলে কি 1 বাই 1.3, এটা হয়ে যাবে উত্তর। অনেকে ভুল করবে আমি জানি, অনেকেই 1.3 করে দেবে, বাট 1.3 হবে না। এখানটা ভালো করে দেখবে, সাইন ওয়াই বাই সাইন এক্স আছে, ঠিক আছে। চলো নেক্সট। বলেছে নিম্নলিখিতর মধ্যে কোন বিবৃতিগুলি সঠিক? তোমাদের বিবৃতি বেসড প্রশ্ন প্রচুর এসেছে, তাই এইগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। একটি উপাদানের প্রতিরোধ ক্ষমতা, প্রতিরোধ ক্ষমতা তাকে ইংলিশে বলা হয় রেজিস্টিভিটি, উপাদানের প্রকৃতির উপর নির্ভর করে। এখানে প্রশ্ন কি বলেছে? নিম্নলিখিতর মধ্যে থেকে সঠিক বিবৃতিগুলো চিহ্নিত করুন। তার মানে দেখো অপশন এ তে যেটা বলছে, নিম্নলিখিত একটি উপাদানের প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ রেজিস্টিভিটি সেই উপাদানের প্রকৃতির উপর নির্ভর করে। জি অবশ্যই, একদম ঠিক, যে রেজিস্টিভিটি কি করে? রেজিস্টিভিটি একটা উপাদানের উপর নির্ভর করে। আমরা আগের ক্লাসে দেখেছি যে অন্তরকের রেজিস্টিভিটি অনেক বেশি হয়। কেন না? কারণ তারা তড়িৎ পরিবহন করে না। তাহলে যারা তড়িৎ পরিবহন করে না, যে সমস্ত মেটাল, তাদের রেজিস্টিভিটি স্বাভাবিকভাবে কি হবে? বেশি হবে। কেন বেশি হবে? কারণ রেজিস্টিভিটি যত বেশি হবে, ভালো করে বুঝবে, রেজিস্টিভিটি যত বেশি হবে তত ওর কন্ডাক্টিভিটি কম হবে। আর কন্ডাক্টিভিটি কম মানে ও কি করবে না, তড়িৎ পরিবহন কম করবে।
আমি যদি বলি তামা, এবং আমি যদি বলি যে রাবার, এই দুটোর মধ্যে কার রেজিস্টিভিটি বেশি, তুমি অবভিয়াসলি বলবে যে তামার রেজিস্টিভিটি কম, রাবারের রেজিস্টিভিটি বেশি। কেন না, কারণ হচ্ছে রাবার কিন্তু একটা অন্তরক পদার্থ বা তড়িৎ পরিবহন করে না, তাহলে স্বাভাবিক ওর রেজিস্টিভিটিটা বেশি হবে। তার মানে এইটা আমার ঠিক দেওয়া রয়েছে। পরেরটা কি বলছে দেখো, পরেরটা বলছে যে একটি উপাদানের প্রতিরোধ ক্ষমতা ক্রস বিভাগের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। এই যে ক্রস বিভাগের ক্ষেত্রফল, এই ক্রস বিভাগের ক্ষেত্রফলের উপর কে নির্ভর করে? প্রতিরোধ ক্ষমতা মানে কিন্তু রেজিস্টিভিটি, রোধ না, ঠিক আছে? অনেক জায়গায় রোধকেও বাংলা ট্রান্সলেশন করে প্রতিরোধ ক্ষমতা দিয়ে দেয়, তো সেক্ষেত্রে এটা এই স্টেটমেন্ট গুলো ভুলভাল হয়ে যাবে। তো এখানে প্রতিরোধ ক্ষমতা মানে রেজিস্টিভিটি, তাই আমি রেজিস্টিভিটি এখানে দিয়ে রেখেছি, ঠিক আছে? আচ্ছা, এই ক্রস বিভাগের ক্ষেত্রফলের উপর কে নির্ভর করে? রেজিস্ট্যান্স নির্ভর করে বা রোধ নির্ভর করে, বাট রেজিস্টিভিটি নির্ভর করে না। রেজিস্টিভিটি কিসের উপর নির্ভর করে না? ম্যাটেরিয়ালের উপর নির্ভর করে। একটি খাঁটি ধাতুর প্রতিরোধ ক্ষমতা তার সংকর ধাতুর চেয়ে বেশি। একটা খাঁটি ধাতুর যে প্রতিরোধ ক্ষমতা তার সংকর ধাতুর চেয়ে বেশি, এটাও ভুল কথা। সংকর ধাতুর রেজিস্টিভিটি সবসময় বেশি হয়, এটা মনে রাখবে, সংকর ধাতুর রেজিস্টিভিটি সবসময় বেশি হয়। একটি উপাদানের প্রতিরোধ ক্ষমতা ক্রস বিভাগের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, এটাও তো ঠিক। তাহলে রেজিস্টিভিটি কিসের উপর নির্ভর করে স্যার? রেজিস্টিভিটি মনে রাখবে, এটাও পরীক্ষায় প্রশ্ন আছে, দুটো বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে তোমার ম্যাটেরিয়ালের উপর বা পদার্থের প্রকৃতির উপর, একটা হচ্ছে প্রকৃতির উপর, আর একটা হচ্ছে টেম্পারেচারের উপর। দেখবে যখন তোমাদের এনসিইআরটি বই আমি পড়াই পেইড ব্যাচে, বা যখন তোমাদের ফ্রিতেও পড়াই, তখন দেখবে যখন রেজিস্টিভিটি চ্যাপ্টারটা পড়ানো হয়, ওখানে কিছু রেজিস্টিভিটি লিস্ট দেওয়া রয়েছে। আগের ক্লাসেও তোমাদের আমি এটা দিয়েছিলাম, ওই রেজিস্টিভিটি লিস্টের উপরে দেখবে একটা টেম্পারেচার মেনশন করা থাকে যে at 25 ডিগ্রি সেন্টিগ্রেড। কেন না, কারণ টেম্পারেচারের সাথে সাথে কি হয় না, রেজিস্টিভিটি চেঞ্জ হয়। তাহলে রেজিস্টিভিটি দুটো বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে টেম্পারেচার আর একটা হচ্ছে ম্যাটেরিয়ালের নেচার, যে কোন ম্যাটেরিয়ালের উপর নির্ভর করছে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক বিবৃতিগুলো চিহ্নিত করতে পেরে বলেছে, তার মানে প্রথমটাও সঠিক আর দ্বিতীয়টাও সঠিক, অর্থাৎ এ এবং বি দুটোই সঠিক, অর্থাৎ অপশন 3 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, প্রতিফলনের নিয়ম নিচের কোন আয়নাগুলির জন্য সত্য? দেখো, প্রতিফলনের নিয়ম যেটা আছে, যেমন আমি যদি বলি সমতল আয়না, সমতল দর্পণ, সমতল দর্পণে কি হয়, এখানে তুমি একটা বস্তু রাখলে এখানে তার উল্টো প্রতিবিম্ব তৈরি হয়। অর্থাৎ আমি যদি বলি সমতল দর্পণকে এভাবে রাখি, তাহলে এখান থেকে আলো আসছে, এখানে চলে যাচ্ছে, এদের মধ্যে যে অ্যাঙ্গেল আই আর অ্যাঙ্গেল আর আই ইকুয়াল টু আর হচ্ছে, তাহলে এটা প্রতিফলনের সূত্র মেনে চলে। আবার আমি যদি অবতল দর্পণ বলি, এটা একটা অবতল দর্পণ যদি হয়, এরকম অবতল দর্পণ, তাহলে এখানে যদি যে রশ্মিটা পোলে এসে পড়ছে, সেই রশ্মিটা আবার এরকম ভাবে চলে যাচ্ছে। তার মানে এখানে যদি এরকম হয়, আর এর প্রধান অক্ষটাকে যদি আমি অভিলম্ব বলে মানি, তাহলে এটা যদি আই হয়, এটা যদি আর হয়, তাহলে আমি কি বলতে পারি যে এখানেও আই ইকুয়াল টু আর? জি স্যার, অবশ্যই বলতে পারি। আবার যদি উত্তল দর্পণের ক্ষেত্রে ধরি, তাহলে যে রশ্মিটা এইভাবে আসে আর এইভাবে চলে যায়, আমি যদি বলি এই অ্যাঙ্গেলটা হচ্ছে আই আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আর, তাহলে এখানেও আমি বলতে পারি যে আই ইকুয়াল টু আর। অর্থাৎ তিনটে দর্পণই কিন্তু প্রতিফলনের সূত্র মেনে চলে। দর্পণ মানে সেটা অবভিয়াসলি প্রতিফলনের সূত্র মেনে চলবে, অর্থাৎ এ বি সি সেকেন্ড অপশন হয়ে যাবে তোমার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটা একটু ভালো করে বুঝবে ব্রেন খাটিয়ে, কারণ এটা বাংলা ভাষার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? ক্লোরোফ্লুরোকার্বন নিঃসরণ করে না বা সিএফসি, যেটা তোমরা নিশ্চয়ই জানো যে ওজোন স্তরকে ক্ষয় করে, নিঃসরণ করে না এমন রেফ্রিজারেটর তৈরি করা বিশ্বজুড়ে বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ রেফ্রিজারেটর বা হিমায়ক যন্ত্রে বা এসিতে সিএফসি ব্যবহার করা হয়। তো যেহেতু এই সিএফসি গ্যাস আমাদের অক্সিজেন মানে ওজোন যে লেয়ারটা রয়েছে তাকে যেহেতু ক্ষতি করে, তাই বিশ্বজুড়ে এর বানানোর উপর একটা ব্যান করা হয়েছে, মানে এর বানানোর উপর ব্যান করা হয়েছে, এবং এটা বাদ দিয়ে যাতে বানানো যায় সেটার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। কিভাবে ওজোন ক্ষয় রোধ করতে সাহায্য করবে? এটি ওজোন অণুর সাথে বিক্রিয়া করে এমন সিএফসির মুক্তি কমিয়ে দেবে। কেন কমিয়ে দেবে না, যদি সিএফসি যুক্ত রেফ্রিজারেটর কমানো হয় এবং সিএফসি নিঃসরণ করে না এমন রেফ্রিজারেটর বাড়ানো হয়, তাহলে অবভিয়াসলি ওজোন অণুর সঙ্গে সিএফসি যে বিক্রিয়া সেটা কমিয়ে দেবে। তাহলে অপশন 1টাই হয়ে যাবে তোমার রাইট। এটি অক্সিজেন অণুকে ওজনে রূপান্তরিত করতে সাহায্য করবে না, অক্সিজেনে রূপান্তরিত করতে সাহায্য করবে না, শুধু মুক্তিটা কমিয়ে দেবে, সিএফসিটা কমাবে, যেটা ওজোন অণুর সঙ্গে বিক্রিয়া করে। সিএফসি ওজোন অণুতে পরিবর্তন হবে, এটা তো ভুল কথা। একটি অণু থেকে সিএফসি উৎপাদন হ্রাস হবে, এসব তো ভুল কথা, অপশন 1 হবে। নেক্সট প্রশ্ন দেখো, আবার আলোক রশ্মি থেকে তোমাদের একটা জিনিস কি তোমরা খেয়াল করে দেখেছো, যে জায়গাগুলো থেকে তোমাদের বেশি প্রশ্ন আসছে ওই জায়গাগুলো কিন্তু আমি অলরেডি কভার আপ করে দিয়েছি। তাই যারা অন্ধকারে রয়েছে বুঝতে পারছো না যে স্যার সত্যি কভার করেছে কিনা, তারা একটু আলোর দিশায় আসো, আলো চ্যাপ্টারটা পড়ে নাও।
আলোক রশ্মি একটি ইন্টারফেসে আপতিত, ইন্টারফেস মানে এই রকম একটা জায়গাতে আপতিত হলো, এর সমান আপতন কোণে দুটি মিডিয়াকে আলাদা করে, এর সমান আপতন কোণে দুটি মিডিয়াকে আলাদা করে, আচ্ছা 40 ডিগ্রি এর সমান আপতন কোণে, আচ্ছা ইন্টারফেসে মানে এরকম বিভেদ দলে আপতিত হয়েছে, ঠিক আছে, আপতিত হয়েছে। এবার 45 ডিগ্রি হচ্ছে, এইটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে আলোটা যাওয়ার কথা এই দিকে, কিন্তু দেখো তার 30 ডিগ্রি মানে কি, কোনটা কম হয়েছে, কম হয়েছে মানে এটা লঘু মাধ্যম। যখনই মনে রাখবে, আমি বারবার বলি যে এই আইটা বড় হবে আর এর থেকে, তাহলে এটা উপরেরটা কি হবে, লঘু মাধ্যম, আর নিচেরটা ঘন মাধ্যম, অর্থাৎ লঘু থেকে ঘনতে যাবে। আইটা যদি বড় হয় আর এর থেকে, প্রতিসরণ কোণটা যদি আপতন কোণের চেয়ে ছোট হয়, অর্থাৎ আপতন কোণটা যদি প্রতিসরণ কোণের চেয়ে বড় হয়, তাহলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে আলোক রশ্মি যাবে। আর আলোক রশ্মি এই দিকে যাওয়ার কথা ছিল, বাট যাবে না, আলোক রশ্মি এই দিকে চলে আসবে, তাই এই কোণটা হয়ে যাবে কত, 30 ডিগ্রি। এবার বলেছে প্রথমটির সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে প্রতিসরণ সূচক বা রিফ্রাক্টিভ ইন্ডেক্স। তাহলে আমি কি বললাম তোমাকে, আমি বললাম জাস্ট সিম্পলি সাইন আই অর্থাৎ সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু মিউ, অর্থাৎ প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। দেখো একই প্যাটার্নে দুটো অঙ্ক পড়েছে, অর্থাৎ এই প্যাটার্নটা শেখা থাকলে তোমার দুটো অঙ্ক হয়ে যাবে এখান থেকে। সাইন 45 এর মান কত, 1/√2, তাহলে 1/√2, আর সাইন 30 ডিগ্রির মান কত, হাফ, অর্থাৎ 2/√2 আমরা পেয়ে যাবো ইজ ইকুয়াল টু মিউ। 2/√2 তো অপশনে নেই, এটা করণ নিরসন করো, কি করবো, √2 দিয়ে গুণ করবো, 2√2 ডিভাইডেড বাই √2 ইন্টু √2, তাহলে কি হয়ে যাবে, 2√2 আর √2 গুণ করলে 2 কেটে গেলে √2, অর্থাৎ √2, অর্থাৎ অপশন ডি, এটা এ বি সি ডি, অপশন ডি হয়ে যাবে তোমার সঠিক উত্তর। বোঝা গেছে কি, এই পার্টিকুলার জায়গা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসছে, পার্টিকুলার এই টাইপের প্রচুর প্রশ্ন এসছে, এই জায়গাটা একটু দেখে নেবে। পরের প্রশ্ন, কোষের ড্যাশে গ্লুকোজ থেকে পাইরুভেট রূপান্তরিত। তোমাদের একটা ছক পড়িয়েছিলাম মনে আছে, একটা ছক পড়েছিলাম এনসিইআরটি তে, একটা ছক ছিল, সেই ছকটা পড়িয়েছিলাম, সেখানে দেখবে প্রথম যে গ্লুকোজটা পাইরুভেটে রূপান্তরিত হয়, এই পাইরুভেটের রূপান্তরটা কোথায় হয় না, কোষের যে সাইটোপ্লাজম রয়েছে, এই যে সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমের মধ্যে হয়। কেউ ভুলে কিন্তু মাইটোকন্ড্রিয়া করবে না, মাইটোকন্ড্রিয়া পাইরুভেট থেকে এটিপি উৎপন্ন হচ্ছে, বাট মাইটোকন্ড্রিয়া কিন্তু পাইরুভেট, গ্লুকোজ থেকে পাইরুভেট উৎপন্ন হয় না, তো সাইটোপ্লাজম হয়ে যাবে সঠিক উত্তর। আর একবার তোমাদের এই ছকটা মনে করিয়ে দিই, কারণ এটা তোমাদের বহুবার কিন্তু পরীক্ষায় চলে আসে, তো সেই জন্য এই ছকটা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখো এই যে গ্লুকোজ, গ্লুকোজ সাইটোপ্লাজমে কি হচ্ছে, সাইটোপ্লাজম মানে কোন অংশটা, একটা কোষের প্লাজমা মেমব্রেনের যে ভেতরে অর্ধ তরল অস্বচ্ছ পদার্থটা থাকছে, তাকে আমরা সাইটোপ্লাজম বলছি। এটা হচ্ছে মনে করো নিউক্লিয়াস, আর এই যে অংশটা, এই অংশটা হচ্ছে তোমাদের সাইটোপ্লাজম, এই যে অংশটা, এই অংশটা তোমাদের হচ্ছে কিন্তু সাইটোপ্লাজম, ঠিক আছে, সাইটোপ্লাজম বলছি। তো এইবার দেখো ভালো করে বুঝবে, এই যে সাইটোপ্লাজমে কি হচ্ছে, পাইরুভেট 3 কার্বন এনার্জি, এবার এটা যখন অ্যাবসেন্স অফ অক্সিজেনের ইস্টের দিয়ে কি হচ্ছে, ইথানল বা অ্যালকোহল রূপান্তরিত হচ্ছে। তাহলে এখান থেকে আরো একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে, যে ইস্টের দেহে কি তৈরি হয়, ইস্টের দেহে ইথানল তৈরি হয় অ্যাবসেন্স অফ অক্সিজেন, যেটাকে আমরা বাংলায় কি বলি, সন্ধান বলি বা ফার্মেন্টেশন বলি, এবং অ্যাবসেন্স অফ অক্সিজেনটাকে আমরা কি বলি, অবাত শ্বসন বলে থাকি, অবাত শ্বসন, এটাও তোমরা মনে রাখবে, অবাত শ্বসন বলে থাকি। আর দেখো ল্যাক অফ অক্সিজেন, আমাদের যে পেশির মধ্যে যেটা পেশির ক্লান্তি ঘটে, সেখানে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, এটাও কিন্তু অবাত শোষণ, এবং অবাত শোষণে কিন্তু কম এনার্জি উৎপন্ন হয় বা কম শক্তি উৎপন্ন হয়। আবার দেখো আমাদের যে প্রেজেন্স অফ অক্সিজেন যেটা ঘটছে, সেটা কিন্তু মাইটোকন্ড্রিয়ায় ঘটছে, এবং সেখানে যে এনার্জিটা সেটা হচ্ছে এটিপি এনার্জি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেট উৎপন্ন হচ্ছে, যেটা এনার্জি, যেটা কিন্তু অক্সিজেনের উপস্থিতিতে ঘটছে, বা এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি সবাত শোষণ। তাহলে একটা হচ্ছে ফার্মেন্টেশন, যেটা হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতি ঘটছে, আমাদের যে পেশি ক্র্যাম্প হচ্ছে বা পেশি দুর্বল হচ্ছে, যেটা ল্যাকটিক অ্যাসিড উৎপাদনের জন্য হয়, সেটাও কিন্তু অক্সিজেনের অনুপস্থিতি ঘটছে, সেটাও একটা অবাত শোষণ, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। চলো ক্লিয়ার, তাহলে এখানে উত্তর হচ্ছে সাইটোপ্লাজম। নেক্সট, একটি বার চুম্বকের ভেতরে চৌম্বক ক্ষেত্র রেখাগুলি নির্দেশিত হয়। দেখো একটা বার চুম্বক যদি আমি ড্র করি, এটা একটা বার চুম্বক, তাহলে বার চুম্বকে মনে করো এটা যদি আমার সাউথ হয়, এটা যদি নর্থ হয়, তাহলে আমরা কি দেখতে পাই না, আমরা সবসময় দেখতে পাই যে নর্থ থেকে সাউথের দিকে কিন্তু বারবার যাচ্ছে, নর্থ থেকে সাউথের দিকে কিন্তু বারবার বলরেখাগুলো যাচ্ছে। দেখো নর্থ থেকে সাউথের দিকে কিন্তু বারবার বলরেখাগুলো যায়, অর্থাৎ উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু কিন্তু বারবার যায়। আর নিশ্চয়ই তোমরা জানো যে এই যে চৌম্বক বলরেখাগুলো একে অপরে কিন্তু ক্রস করতে পারে না, কারণ মনে রাখবে যদি ক্রস করে বাই চান্স, তাহলে কি হবে, এই দিকে যে ভেক্টরটা আসবে তার দুটো রাস্তা থাকবে, সে এদিকেও যেতে পারে, সে এদিকেও যেতে পারে, কিন্তু একটা ভেক্টর সবসময় একই দিকে যায়, সে কখনো দুটো দিকে যায় না। তাই যেহেতু এখানে ভেক্টর নিয়ম মেনে চলবে না, তো সেক্ষেত্রে তাই কিন্তু ক্রস করবে না, সে সবসময় একটাই, অর্থাৎ দেখো এর কিন্তু সেকেন্ড চয়েস নেই, তোমার কাছে একটাই চয়েস, মনে রাখবে
চৌম্বক বলরেখার গুলোর কাছে একটাই চয়েস থাকে, সে যেন একই দিকে যেতে পারে। কিন্তু মনে করো যদি কখনো ক্রস করে দেয়, কোনো একটা লাইন ক্রস করে দেয়, এদিক থেকে একটা ভেক্টর আসছে, তার কাছে দুটো রাস্তা হয়ে গেল, সে এদিকেও যেতে পারে আবার এদিকেও যেতে পারে। তো সেক্ষেত্রে যেহেতু দুটো চয়েস হয়ে যায়, আমরা ওকে দুটো চয়েস দেবো না, আমরা ওকে একটাই চয়েস দেবো যে তুমি একটা রাস্তা বরাবর যাও, নর্থ থেকে তুমি সাউথে যাও। কারণ তখন যদি দুটো চয়েস হয়ে যায় তখন বোঝাবে যে এইখানে আবার একটা মেরুর সৃষ্টি হতে পারে, তা কি হয়? হয় না। অর্থাৎ চুম্বকের দুটো মাথায় কেবলমাত্র দুটো মেরুই থাকবে, মাঝখানে আর কোনো কিন্তু অল্টারনেট মেরুর সৃষ্টি হবে না। এই জন্য কিন্তু নর্থ থেকে সাউথের দিকেই কিন্তু চৌম্বক বলরেখাগুলো যায়। পরীক্ষায় প্রচুর প্রশ্ন আছে এখান থেকে। নেক্সট, হৃৎপিণ্ডে অক্সিজেন সমৃদ্ধ কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তের মিশ্রণ রোধ করে। তো প্রথমে আমাকে হৃৎপিণ্ড সম্পর্কে বুঝতে হবে। দেখো এইটা একটা হৃৎপিণ্ড, বেসিক কথাগুলো তোমাদের বলে যাচ্ছি। এইটাকে দেখো, আমাদের ডান দিক, আমাদের যে ডান হাত, এই ডান হাতের দিকটা হচ্ছে হৃৎপিণ্ডের বাম দিক। তাহলে এই দিকটা হচ্ছে হৃৎপিণ্ডের বাম দিক, আর এদিকটা হচ্ছে হৃৎপিণ্ডের ডান দিক। এবং ওপরের দিকে যারা থাকে, হৃৎপিণ্ডের ওপরের যে প্রকোষ্ঠগুলো, ওপরের প্রকোষ্ঠগুলোকে কি বলা হয় না, এই যে ওপরের প্রকোষ্ঠগুলো থাকে এটাকে বলা হচ্ছে অলিন্দ। ওপরের প্রকোষ্ঠগুলোকে বলা হয় অলিন্দ, আর নিচের প্রকোষ্ঠগুলোকে বলা হয় নিলয়। তাহলে এদিকে যেহেতু আছে এটা বাম অলিন্দ হয়ে যাবে, আর এদিকে যেহেতু আছে এটা বাম নিলয় হয়ে যাবে। আর এদিকটা কি ডান, তাহলে এখানে ওপরেরটা কি হবে? ডান অলিন্দ। আগে প্রকোষ্ঠগুলো বোঝো, ডান অলিন্দ, আর নিচেরটা কি হয়ে যাবে? ডান নিলয়। দেখো এইখান থেকে কি আসে না, এই যে অংশটাতে দুটো কি যুক্ত রয়েছে না, দুটো মহাশিরা যুক্ত রয়েছে, বা ইনফিরিয়র ভেনা কাভা মানে কি, নিচের দিক থেকে যে দূষিত রক্ত আনছে, বা যেটাকে আমরা CO2 যুক্ত রক্ত বলছি, এই CO2 যুক্ত রক্ত এনে কোথায় দিচ্ছে না, এই CO2 যুক্ত রক্ত এনে ডান অলিন্দের মধ্যে ভরে দিচ্ছে। এবার ডান অলিন্দ ভরে যাওয়ার পর কি হচ্ছে না, এই CO2 যুক্ত রক্ত কোথায় চলে আসছে না, CO2 যুক্ত রক্ত আমাদের ডান নিলয়ে চলে আসছে। এবার ডান নিলয়ে চলে আসার পর এই যে এখানে কপাটিকা রয়েছে, ট্রাইকাসপিড বা তিনটে ভাল যুক্ত কপাটিকা, আমি আবার বলছি ট্রাইকাসপিড বা তিনটে ভাল যুক্ত যে কপাটিকা, সেই কপাটিকাটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হয়ে যাওয়ার পর এখান থেকে যে CO2 যুক্ত ব্লাডটা কোথায় যাচ্ছে না, ফুসফুসে চলে যাচ্ছে থ্রু ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনীর মধ্যে কোথায় চলে যাচ্ছে না, দুটো ফুসফুসের দিকে CO2 যুক্ত রক্ত চলে যাচ্ছে। তাহলে এই থলিটার মধ্যে রয়েছে কি না, CO2 যুক্ত রক্ত। আবার দেখো ফুসফুসের শিরার মাধ্যমে O2 যুক্ত রক্ত কোথায় ঢুকছে না, O2 যুক্ত রক্ত আমাদের যে বাম অলিন্দ রয়েছে সেই বাম অলিন্দের মধ্যে ঢুকছে। তাহলে ডান অলিন্দে কে ছিল? CO2 যুক্ত রক্ত ছিল। আর বাম অলিন্দে কে আছে না, O2 যুক্ত রক্ত আছে। সেটা আবার কোথায় আসবে না, থ্রু ব্রাইকাসপিড কপাটিকা দিয়ে কোথায় আসবে না, বাম নিলয়ের মধ্যে আসবে। কে আসবে? O2 যুক্ত। তাহলে দেখো এই সাইডটায় কে রয়েছে, আর একটু ছবিটা ক্লিয়ার করব। এই সাইডে কে রয়েছে? O2 যুক্ত রক্ত। আর এই সাইডে কে রয়েছে? CO2 যুক্ত রক্ত। এদের মধ্যে পার্থক্য করছে এই যে প্রাচীরটা, এই প্রাচীরটাকে কি বলা হয়? ইংলিশে বলা হয় সেপ্টাম, আর বাংলায় বলা হয় আন্তঃপ্রাচীর। হৃৎপিণ্ডের। তার মানে আমরা দেখছি যে এই যে প্রাচীরটা, অ্যাকচুয়ালি এই প্রাচীরটাই কিন্তু CO2 এবং O2 এর মধ্যে যে রক্তকে মিশতে দিচ্ছে না। তাহলে এখানে উত্তর কি হয়ে যাবে? এখানে উত্তর হয়ে যাবে চেম্বারের মধ্যে যে প্রাচীর রয়েছে সেই প্রাচীরটা এখানে উত্তর হয়ে যাবে। বোঝা গেল? তো এই জায়গাগুলো তোমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে, প্রত্যেকটা গঠন, প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু ক্লিয়ার করতে হবে। আমি শুধুমাত্র প্রশ্ন পড়াই না, তোমাদের অ্যানালিসিস করে পয়েন্টগুলো বোঝানোর চেষ্টা করি যে কোথায় কোন জায়গাটা পড়তে হবে। নেক্সট প্রশ্ন দেখো, চৌম্বক ক্ষেত্র কন্ডাক্টরের গতি মধ্যে কোন ফ্লেমিং এর ডান হাতের নিয়মটি প্ররোচিত স্রোতের দিক নির্ধারণ ব্যবহার করা যেতে পারে? অর্থাৎ প্ররোচিত স্রোত মানে এটা বলা হয়েছে ইনডিউসড কারেন্ট। অর্থাৎ বলেছে তোমার এই যে ডান হাত বা ফ্লেমিং এর যদি তুমি ডান হাতের রুল বলো, ডান বা বাম যেই হাতের রুল বলো, এই যে আমাদের যে ইনডিউসড কারেন্ট, এই মধ্যমাটা ইনডিউসড কারেন্ট, এটা চুম্বক ক্ষেত্র, এটা গতি। তো এই যে নির্ভর করছে এরা এটার সঙ্গে কোন অ্যাঙ্গেলে থাকে না, মনে রাখবে প্রত্যেকটার সঙ্গে কিন্তু কি থাকে না 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এটা তো একদম বেসিক সা প্রশ্ন, শুধুমাত্র তোমাদের প্রশ্নটা পড়ে ঠিকঠাক একটু বুঝতে হবে। চলো পরের প্রশ্ন চলে যাচ্ছে। নিচের কোনটি প্রাণীর প্রজননের সাথে সম্পর্কিত ভুল? আমি তোমাদের যখনই অ্যানালাইসিস করাচ্ছিলাম বলেছিলাম যে মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে প্রচুর প্রশ্ন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তাই এই জায়গাটা কিন্তু আগে কমপ্লিট করে নেবে। কি বলছে দেখো, সেমিনাল ভেসিকেল হলো একটি গ্রন্থ যা মানব পুরুষের মধ্যে থাকে, এটা একদম ঠিক রয়েছে। সেমিনাল ভেসিকেলটা মানব যে মেল যে রিপ্রোডাক্টিভ সিস্টেম সেখানে থাকে। পুনর্জন্ম প্রজননের মতো না, এটাও ঠিক, কারণ পুনর্জন্ম ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, প্রজননটা আলাদা। প্রজনন মানে জনিত্র জনু থেকে অপত্য জনের সৃষ্টি হবে, মায়ের দেহ থেকে সন্তানের সৃষ্টি। পুনর্জন্ম তো আলাদা, সে আবার জন্ম নিয়ে, সেটা ব্যাপারটা আলাদা। অ্যামিবাতে দুটি কোষের বিভাজন যে কোনো স্থানে ঘটে, একদম ঠিক। অ্যামিবাতে যে কোনো দুটো কোষের যে মানে অর্থাৎ যেটা হচ্ছে আমরা কি বলছি
যেটাকে আমরা বলছি যে অ্যামাইটোসিস, অর্থাৎ কি হবে না ডাইরেক্ট কোষ বিভাজন হবে, অর্থাৎ একটা কোষ থেকে ডাইরেক্ট দুটো অপত্য কোষ সৃষ্টি হবে। আমরা মাইটোটিক ফেজে কি দেখি যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজের মাধ্যমে নিউক্লিয়াসটা ভাঙছে, কিন্তু অ্যামাইটোসিস প্রক্রিয়াতে কি হবে, এটাকে দ্বিবিভাজন আমরা বলে থাকি, অর্থাৎ দুটো কোষের ডাইরেক্ট বিভাজন হবে। ঠিক আছে, তো এটাও ঠিক রয়েছে। কিন্তু দেখো ডিম্বাণু নিষিক্তকরণ মানবদের, মহিলাদের জরায়ুতে হয়। জরায়ু মানে কি? ইউটেরাস। ইউটেরাসে হয় কি? হয় কি? কোথায় হয়? এই যে এই জায়গাটা, এইভাবে যদি আমি একটা আঁকি, আঁকাটা একটু ভুলভাল হয়েছে, যাই হোক, এইটা তো ইউটেরাস, আর এইটা কি? ফ্যালোপিয়ান টিউব। এইখানটা কি হয়? ডিম্ব থাকে, এবং এইখানটা শুক্রাণু গুলো গিয়ে কি করে না তাকে নিষিক্ত করে, অর্থাৎ ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে, ফ্যালোপিয়ান টিউবে কিন্তু কি হয় না নিষিক্তকরণ হয়। আচ্ছা চলো, কোথায় কি ঘটনা হচ্ছে আমি সেটা এক নজরে বলে দিচ্ছি, মনে রাখবে, খাতায় লিখে নেবে। দেখো প্রথমে কি হয়, এইখান দিয়ে শুক্রাণুগুলো প্রবেশ করে, শুক্রাণুগুলো এদিক থেকে এসে কি হয়, এইখানটা আছে, দেখো এইখানটা কিন্তু ফার্টিলাইজেশন হচ্ছে। এটা কি? এটা হচ্ছে তোমার কিন্তু ফ্যালোপিয়ান টিউব। তারপর কি হয়, যখনই নিষিক্ত হয়ে গেল তখন কি হবে? যখনই নিষিক্ত হয়ে যায় তখন কি হয়? জাইগোট সৃষ্টি হয়, অর্থাৎ নিষিক্ত হওয়ার পর যে ফার্স্ট সেলটা সেটা জাইগোট সৃষ্টি হলো। এবার যখনই জাইগোট সৃষ্টি হবে, সেই জাইগোটটা কি হবে? ডে 2, ডে 3, ডে 4, আস্তে আস্তে দেখো মাল্টিপল সেল হচ্ছে। মাল্টিপল সেল হয়ে এসে এইখানটা ইমপ্লান্ট হয়ে গেল। ইমপ্লান্ট মানে এইখানটা সে বসে গেল, এইখানটা সে, এবার পুরো যে বাড়াটা বাড়বে সেটা কিন্তু এই ইউটেরাসের মধ্যে বাড়বে, সেটা জরায়ুর মধ্যে বাড়বে। অর্থাৎ আমি যদি তোমাকে স্পষ্ট করে বলি যে ফার্টিলাইজেশন কোথায় হচ্ছে, দেখো সাইট অফ ফার্টিলাইজেশন বা নিষিক্ত কোথায় হচ্ছে? ফ্যালোপিয়ান টিউবের মধ্যে। ফ্যালোপিয়ান টিউবের মধ্যে হচ্ছে নিষিক্তকরণ। এইটা হচ্ছে ইমপ্লান্টেশনটা কি? এটা হচ্ছে ইউটেরাস, এটা হচ্ছে ইউটেরাস, ঠিক আছে। এবং এই জায়গাটা হচ্ছে ভ্যাজাইনা, যেখানে সেক্স হচ্ছে, অর্থাৎ যেখানে সেক্সের সময় যেখানটা কি হয় না মেলের যে স্পার্ম গুলো এই দিক দিয়ে ঢুকে যায়, ঠিক আছে, মেলের স্পার্ম গুলো এই দিক দিয়ে ঢুকে। তাহলে ইমপ্লান্টেশনটা কোথায় হয়? যদি বলা হয় যে ইমপ্লান্টেশন কোথায় হয়, একটা বাচ্চার যে গ্রোথ কোথায় হয়, সেটা পুরোটাই কিন্তু ইউটেরাসের মধ্যে হয়। তাহলে বাচ্চার গ্রোথটাও ইউটেরাসের মধ্যে হচ্ছে এবং ইমপ্লান্টেশনটা ইউটেরাসের মধ্যে হচ্ছে, বাট সাইট অফ ফার্টিলাইজেশনটা হচ্ছে এই ফ্যালোপিয়ান টিউব। এটা মনে রাখবে, এই দুটো প্রশ্ন পরীক্ষায় আছে। এবং এই যে গ্যামেটস প্রোডাকশন, অর্থাৎ ডিম্বাণু, গ্যামেটস মানে কি? এটা ফিমেল গ্যামেটের কথা বলছি। গ্যামেটস মানে এই নয় যে মেল গ্যামেট। ডিম্বাণুর প্রোডাকশনটা কোথায় হচ্ছে? ডিম্ব থলির মাধ্যমে হচ্ছে। যেটা কি হয় না, যেটা এই যে মহিলাদের যে মেনসুরেশন যেটা হয়, ঠিক আছে, মানে কি মেনসুরেশন বলছি, মেনস্ট্রুয়াল সাইকেল যেটা হয়, মেনসুরেশন নয়, মেনস্ট্রুয়াল সাইকেল। মেনস্ট্রুয়াল সাইকেল যেটা হয় সেই সময় কি হয় না, সেই সময় এখান থেকে ডিম্বাণুগুলো বেরিয়ে আসে, ব্লাড ঘটিত হয়, তো সেই সময় ডিম্বাণুগুলো এখান দিয়ে নিঃসরণ ঘটে, ঠিক আছে। তো এইটা হচ্ছে বেসিক ব্যাপার, এই জায়গাটা তোমরা একটু ক্লিয়ার করবে, কারণ রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে, রিপ্রোডাক্টিভ হেলথ থেকে প্রচুর প্রশ্ন কিন্তু এসেছে। আচ্ছা এইখানে আমি দিয়ে রেখেছি, ভাগগুলো একটু দেখে নেবে। নিচের কোন যৌগটি সর্বোচ্চ স্ফুরণাঙ্কের অধিকারী? দেখো ভালো করে বুঝবে, সর্বোচ্চ স্ফুরণাঙ্কের অধিকারী তুমি যদি দেখে থাকো তাহলে এখানে উত্তর হয়ে যাবে CHCl3। CHCl3 বা ক্লোরোফর্ম, এটা কিন্তু সর্বোচ্চ স্ফুরণাঙ্কের অধিকারী। চলো নেক্সট। আচ্ছা দেখো পরবর্তী প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে যে অনেক বড় কোনো একটা অঙ্ক হবে, চলো দেখি পড়ে দেখি। বলছে দেখো NaOH এর একটি দ্রবণের 5 মিলিলিটার HCl এর একটি প্রদত্ত দ্রবণে 5 মিলিলিটার দ্বারা সম্পূর্ণ নিরপেক্ষ করা পাওয়া যায়। অর্থাৎ দেখো কি বলছে, অর্থাৎ NaOH মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের 5 মিলিলিটার নিয়েছি, তার সঙ্গে আমি HCl দিয়েছি 5 মিলিলিটার। দিলে কি হচ্ছে না, দিলে আমার এটা পুরোপুরি নিউট্রালাইজেশন রিঅ্যাকশন হচ্ছে, এটা পুরোপুরি নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। কারণ এটা কি, এটা হচ্ছে আমার অ্যাসিড, এটা হচ্ছে আমার অ্যাসিড, আর এটা হচ্ছে আমার বেস, অর্থাৎ দুটোই হচ্ছে, একটা হচ্ছে স্ট্রং বেস এবং স্ট্রং অ্যাসিড। যেহেতু স্ট্রং বেস এবং স্ট্রং অ্যাসিড আমি সমান সমান পরিমাণে নেব, তাহলে পুরোপুরি নিউট্রালাইজ হয়ে যাবে। এবার কি বলেছে, যদি আমরা NaOH এর একই দ্রবণে 10 মিলিলিটার নিই, তবে এটিকে নিরপেক্ষ করার জন্য কতটা HCl এর পরিমাণ হবে। দেখো আবার আমি কি নিয়েছি, আবার NaOH নিয়েছি এবং প্লাস আবার HCl নিয়েছি। যেহেতু দুটোই আবারই স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেস নিয়েছি, তাহলে এখানেও এটাও যদি 10 ml নিই, এটাও কিন্তু আমাদের 10 ml নিতে হবে, তবেই কিন্তু নিউট্রালাইজ হবে। মনে রাখবে, যখন আমাদের তীব্র অ্যাসিড এবং মৃদু বেস থাকবে তখন কিন্তু বেসের পরিমাণটা বাড়াতে হবে, না হলে ওই অ্যাসিডটাকে নিউট্রালাইজ করতে পারবে না। কিন্তু যেহেতু এখানে দুটোই স্ট্রং, একটা স্ট্রং বেস একটা স্ট্রং অ্যাসিড নেওয়া হয়েছে, সেক্ষেত্রে দুটোই স্ট্রং যেহেতু নেওয়া হয়েছে একে অপরকে নিউট্রালাইজ করে ফেলবে, তাহলে এখানে কি হয়ে যাবে, 10 ml হয়ে যাবে সঠিক উত্তর। এই প্রশ্নটা অনেকে ভুল করে এসছে, আমার যারা ছাত্রছাত্রী আগের বছরের ছিল তারা বুঝতেই পারেনি, কিন্তু এটা একদম বেসিক প্রশ্ন, সিম্পল আইডিয়া দিয়ে এই প্রশ্নের উত্তর করা যাবে। চলো পরবর্তী প্রশ্ন।
বলছে 5 অ্যাম্পিয়ারের একটি কারেন্ট একটি পরিবাহের মধ্যে দিয়ে প্রবাহিত হয় যার রোধ 2 ওহম, কন্ডাক্টরের প্রান্ত জুড়ে বিভব পার্থক্য কত হবে? তাহলে কি হবে? সিম্পলি এটা ভি ইকুয়াল টু আমরা কি জানি, আই আর কোথা থেকে জানি না, ওহমের সূত্র অনুযায়ী, ওহমস ল থেকে আমরা জানি ভি ইকুয়াল টু আই। তাহলে ভি ইকুয়াল টু বার করতে হবে, তাহলে আই আর অর্থাৎ 5 × 2 সমান 10 ভোল্ট। এটা একদম বেসিক প্রশ্ন, বেসিক প্রশ্ন মাঝে মাঝে দিয়ে দেয় রেল। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখো। তোমাদের আমি এটাও বলেছিলাম যে এইরকম যে অ্যালকেন কতবার প্রত্যেকটা শিফটে, মানে বিগত প্রত্যেকটা 4-5টা শিফটে, এই প্রশ্নটা 4-5টা শিফটে এসছে। অ্যালকেন, অ্যালকাইন এবং অ্যালকিন, এদের যে সাধারণ ফরমেশন গুলো আমি তোমাদের বলেছিলাম, অ্যালকেন হলে কি হবে CnH2n+2 হবে, অ্যালকিন হলে কি হবে CnH2n হবে, আর অ্যালকাইন হলে কি হবে CnH2n-2 হবে। এটা তোমাদের বলেছি। দেখো এখানে C6H10 রয়েছে, তাহলে C6H10 কে যদি আমি জেনারেল ফর্মুলায় ফেলাই তাহলে কি হবে CnH2n-2। ভালো করে দেখো, আমি যদি করি এখানে 6, এখানে 6 2 12 -2, তাহলেই তোমার হয়ে যাচ্ছে C6H10, অর্থাৎ এটা একটা কি অ্যালকাইন। তাহলে এরকমই ফরমেশন। দেখো 7 2 14 CnH2n হবে না, 7 2 14 এটা তো একদমই হবে না, কোনো ফর্মেই পড়ছে না। 7 2 14 15 16 এটা অ্যালকেন হয়ে যাচ্ছে, এটা হবে না। 7 2 14 - 2, 14 থেকে 2 বাদ দিলে 12, অর্থাৎ দেখো CnH2n-2, এটাও CnH2n-2 একই ফর্মুলায় পড়ছে। তাহলে এটাই সমজাতীয় সিরিজ হবে। বোঝা গেছে? ক্লিয়ার? আগামীকালে মনে করো তোমাকে অ্যালকেনের ফরমেশন দিয়ে দিল, মনে করো তোমাকে দিয়ে দিল Cn, এখানে 5 বসাও, 5 2 10 2 12, এখানে যদি C5H12 দিত তখন তুমি C7H16 করতে পারতে। ক্লিয়ার? চলো, ভ্যালেন্সিয়াল ইলেকট্রনের সংখ্যার জন্য ভুল ক্রম, এই প্রশ্নটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ধরনের প্রশ্নের জন্য তোমাকে পিরিয়ডিক টেবিলের জ্ঞান থাকা বাধ্যতামূলক। এটা অনেকেই করতে পারেনি এই প্রশ্নটা, বাট দিস ইজ টু মাচ ইজি প্রশ্ন। কেন বলছি দেখো, তোমাকে বলেছে ভ্যালেন্সিয়ালের ইলেকট্রন সংখ্যা। ভ্যালেন্সিয়াল মানে কি? মনে করো অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা কত 13, তাহলে 13 কে তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে তুমি দেখবে যে কে কক্ষে 2, এল কক্ষে 8 এবং কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষে কটা থাকবে 3টে, অর্থাৎ কে কক্ষে 2টো ইলেকট্রন, এল কক্ষে মনে করো 8টা ইলেকট্রন এবং এম কক্ষে 3টে ইলেকট্রন। লাস্ট কক্ষের যে ইলেকট্রনটা সেটাকে আমি বলছি ভ্যালেন্স ইলেকট্রন। লাস্ট কক্ষের ইলেকট্রন গুলো, ভ্যালেন্স ইলেকট্রন গুলো কখন বাড়বে না, যখন একটা পিরিয়ডের মধ্যে একটা মানে পরপর 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 যাবে, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যখন পয়সা সারণী যাবে, অর্থাৎ এটা মনে করো 1 নম্বর গ্রুপ যদি হয়, একটা গ্রুপের যখন তুমি ওপর থেকে নিচের দিকে যাবে তখন কি হবে, ভ্যালেন্স ইলেকট্রন একই পরিমাণ থাকবে। তুমি যদি ফর এক্সাম্পল নাও সোডিয়াম 11, তাহলে কত দেখো 2 8 1, আবার তুমি যদি নাও পটাশিয়াম তাহলে দেখবে 2 8 8 1, 8 2 10 আর 18 19, অর্থাৎ দেখো সোডিয়াম এবং পটাশিয়াম পরপর থাকে। অর্থাৎ আমরা যদি ওপর থেকে নিচের দিকে যাই তাহলে দেখো ভ্যালেন্স ইলেকট্রনের পরিমাণ কিন্তু সমান, কিন্তু বাম দিক থেকে ডান দিকে যদি যাই একটা পিরিয়ডিক টেবিলে, তত যত এগোবো তত কিন্তু কি হবে না ভ্যালেন্স ইলেকট্রন বাড়বে। ঠিক আছে, যেমন ধরো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের কত 12, অ্যালুমিনিয়ামের কত 13, পরপর দেখো অ্যালুমিনিয়ামের 13, ম্যাগনেসিয়ামের কত 12, অ্যালুমিনিয়ামের কত 13। ঠিক আছে, এরকম করে করে তোমরা নিশ্চয়ই জানো বাড়ে। তো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখো ভ্যালেন্স ইলেকট্রন কটা থাকবে, তুমি ভাগ করো 2 8 8 2 10, 10 2 12, দুটো, কিন্তু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখো 3টো। তাহলে এইভাবে বাড়বে, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যদি এলিমেন্ট গুলো আমার মনে থাকে একটা নির্দিষ্ট পর্যায়ে, তাহলেই আমি এটাকে সাজাতে পারবো। দেখো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, নিশ্চয়ই এটা পরপর পরপর সাজানো রয়েছে। দেখো লিথিয়াম 3 4 5 6 7, তাহলে পরপর পরপর সাজানোটা আমি কি দিলাম অ্যাটমিক নাম্বার। তুমি পিরিয়ডিক টেবিল দেখে নাও, দেখো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তার মানে কি অক্সিজেনটা নেই তো নাইট্রোজেন পর্যন্ত দিয়েছে, তার মানে কি এটা একদম ঠিকঠাক সিকোয়েন্সে রয়েছে। বাম দিক থেকে ডান দিকে গেলে কি হবে না ইলেকট্রন, যে ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যাটা কিন্তু পরপর পরপর বাড়বে। আচ্ছা পরেরটা দেখো অ্যালুমিনিয়াম, ফসফরাস, সিলিকন। ভাই অ্যালুমিনিয়ামের পর ফসফরাস আসে কি? অ্যালুমিনিয়ামের পর কে আছে? অ্যালুমিনিয়ামের পর সিলিকন আছে, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা ভুল। তাহলে বাকি অপশন গুলো চেক করার দরকারই নেই। আর আমি তো এখানে বলেইছিলাম যে ম্যাগনেসিয়ামের পর অ্যালুমিনিয়াম, ফসফরাস, আর্গন। ঠিক আছে, দেখো একটার পর স্কিপ করে আর একটা, দেখো অ্যালুমিনিয়ামের পর কিন্তু সিলিকন রয়েছে, বাট সেটা না লিখে ফসফরাসকে লিখে দিয়েছে আগে। দেখো এখানে আগে ফসফরাস লিখে দিয়েছে, তাহলে এটা তো ভুল। বাকি এগুলোও ঠিক রয়েছে তোমার। ঠিক আছে, তার মানে এই অপশনটাই হয়ে যাবে তোমার সঠিক উত্তর। ক্লিয়ার প্রত্যেকের? এরকম ভাবে লজিক লাগাতে শেখো। যেদিন তুমি লজিক লাগাতে শিখে যাবে সেদিন মনে রাখো বিজ্ঞানে তোমাকে 25/25 বা 40/40 থেকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, নেক্সট ড্যাশ ওয়াশিং সোডার রাসায়নিক নাম। আমার যারা পেইড ব্যাচে রয়েছে ওদেরকে এটা আমি কতবার পড়িয়েছি ঠিক নেই,
বি অনেস্ট, তুমি ভিডিওটা পজ করে এটা উত্তর দাও, দেখবো যে ঠিক দিতে পেরেছো কিনা। উত্তর কি হয়ে যাবে? ওয়াশিং সোডা কি হয়? Na2CO3 10H2 হয় না? তো এই 10H2 কে আমরা কি লিখি? ডেকা হাইড্রেট লিখি, ডেকা। টেট্রা মানে 3, পেন্টা মানে 5, কিন্তু আমরা কি লিখবো? ডেকা হাইড্রেট Na2CO3 10H2। এটা ডাইরেক্ট তোমাদের এনসিইআরটি তে অ্যাসিড বেস সল্ট যে চ্যাপ্টারটা রয়েছে ক্লাস 9 এনসিইআরটি তে, আমি এখানেও মেনশন করে দিচ্ছি, ক্লাস 9 এনসিইআরটি তে যে অ্যাসিড বেস সল্ট চ্যাপ্টার রয়েছে, ক্লাস 9 বা 10 আমার খেয়াল নেই, সেখানে কিন্তু অ্যাসিড বেস সল্ট চ্যাপ্টারে একদম লাস্টের দিকে এটা লেখা রয়েছে। নেক্সট দেখো, মোট উপাদান, অর্থাৎ মোট উপাদান মানে মোট এলিমেন্টের কথা বলেছে। মোট এলিমেন্ট কটা? 118টা। 100টা থেকে কটা হচ্ছে পরীক্ষাগারে প্রক্রিয়ার মাধ্যমে আবিষ্কৃত হয়েছিল? দেখো 118 থেকে তুমি 24 বাদ দাও, কত হবে? 5 6 7 8 4 আর 2 9 10 11 9, 94টা এলিমেন্ট কি? ন্যাচারাল। 94 এলিমেন্ট হচ্ছে ন্যাচারাল, আর 24টা এলিমেন্ট কি ছিল না পরীক্ষাগারে প্রস্তুত। মনে রাখবে। তাহলে 118টা হচ্ছে পিরিয়ডিক টেবিলের টোটাল উপাদান, যার মধ্যে 24টা হচ্ছে তোমার কি বলবো, 24টা হচ্ছে মানে কৃত্রিম ভাবে প্রস্তুত করা হয়েছিল, ইনঅর্গানিক, মানে কৃত্রিম ভাবে প্রস্তুত করা হয়েছিল। আর ন্যাচারাল থেকে যেটা পাওয়া গেছিল সেটা হচ্ছে 94 অ্যাকর্ডিং টু এনসিইআরটি ডেটা। কারণ অন্যান্য জায়গায় এটা অনেক 2-4 নাম্বার এদিক ওদিক রয়েছে। 118টা ঠিক রয়েছে, বাট 24টায় কোথাও 26 লিখেছে, আবার 94টায় কোথাও 96 লিখেছে। তো এটা করলেই কিন্তু ডেটাটা তুমি অন্য ডেটা পড়ে গেলেই কিন্তু ভুল হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি তোমাদের বলি যে নোটস কারোর প্রিপারেশন না পড়ে রেলের জন্য শুধুমাত্র এনসিইআরটি পড়ো, তার বাইরে যা প্রশ্ন আসবে সেগুলো আমি আলোচনা করে দেব। নেক্সট দেখো, একটি গোলাকার আয়নার জন্য বক্রতা ব্যাসার্ধ আর, ইউ এবং ভি হলে নিচের কোনটা সঠিক? আছে এটা অপশন এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে এটা দেখে ভয় পাওয়ার দরকার নেই, সিম্পলি আমাদের মনে রাখতে হবে আমরা যেটা জানি। সেটা কি জানি না? 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। এটা হচ্ছে কি না? এটা হচ্ছে দর্পণের ফর্মুলা। তাতে আমাকে কি দিয়েছে? গোলাকার আয়না বা দর্পণ দিয়েছে। তাহলে এটাই তুমি ক্যালকুলেট করো। তাহলে 1/f ইকুয়াল টু কি হবে? 1/f ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/u প্লাস হচ্ছে 1/v, বা তুমি ইউ এন্ড ভি করো, ইউ এন্ড ভি করলে কি হবে? যোগ করে দাও ইউ এন্ড ভি, তাহলে ভি প্লাস ইউ। আচ্ছা, এফ মানে কি জানি আমরা? ফোকাস মানে কি জানি? ফোকাস মানে আমরা জানি যে ফোকাসের সঙ্গে 2 গুণ করলে আমরা আর পাই বা রেডিয়াস পাই, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ পাই। অর্থাৎ এফ ইকুয়াল টু আমরা বলতে পারি কি স্যার? r/2 অবশ্যই বলতে পারি। তাহলে 1/f সমান কি হবে না? 1/f সমান হয়ে যাবে 2/r। তাহলে 2/r ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? u প্লাস ভি ডিভাইডেড বাই uv। অর্থাৎ r ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো r ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 2uv ডিভাইডেড বাই u প্লাস v। r ইকুয়াল টু ক্যালকুলেট করলে হবে 2uv ডিভাইডেড বাই u প্লাস v, অর্থাৎ অপশন বি উইল বি ইওর রাইট অ্যান্সার। দেখে এই ধরনের প্রশ্ন কেউ ভয় পাবে না। সিম্পলি যেরকম তোমরা অঙ্ক করো, যেরকম তোমরা এভারেজ ভেলোসিটি বার করো, যেরকম তোমরা বিভিন্ন ধরনের অঙ্ক করো, এখানেও জাস্ট একটাই অঙ্ক রয়েছে। সায়েন্স নিয়ে অনেকেই ভয় পাও, অনেকে কুকড়ে থাকো নিজেকে, বাট না, কুকড়ে থাকতে আমরা জাস্ট এই নাম্বারটা নিজেকে ফোন করবে, ফোন করে সিট বুক করবে, সিট বুক করে ভর্তি হবে। কথা দিচ্ছি তোমাকে সায়েন্সে যদি আমার সঙ্গে খাটতে পারো, 3-4 মাস রিগোরাস প্র্যাকটিস করতে পারো, কথা দিচ্ছি তোমার সায়েন্সে ফুল মার্কস পাওয়ার দায়িত্ব আমার। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। R1 এবং R2 রোধ দুটি প্রতিরোধক, মানে দুটি রোধক, ঠিক আছে। 2 ওহম এবং 3 ওহম একটি 15 ভোল্ট ব্যাটারির উৎসের সঙ্গে সিরিজে যুক্ত রয়েছে। R2 জুড়ে কারেন্ট হলো। ভালো করে বোঝো, তাহলে এরকম একটা রোধ আর এরকম একটা রোধ যুক্ত রয়েছে এবং 15 ভোল্ট একটা ব্যাটারির সঙ্গে যুক্ত রয়েছে। এটা 15 ভোল্ট, এটা R1, এটা R2, এটা 2 ওহম, এটা 3 ওহম, এবং বলেছে তোমাকে এই R2 এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট কত। তো প্রথম কথা তোমাদের বলেছি যে সিরিজে যখন থাকবে কোনো একটা রেজিস্ট্যান্স, তো সেখান দিয়ে যে কারেন্টটা কি হবে? কনস্ট্যান্ট হবে। অর্থাৎ এখানে যদি তোমাকে বলতো যে R2 জুড়ে ভোল্টেজ কত হবে, তখন তোমার পার্থক্য হতো। কিন্তু যেহেতু রেজিস্ট্যান্স বলেছে, অর্থাৎ রেজিস্ট্যান্স না, আই বলেছে, অর্থাৎ কারেন্ট বলেছে, সেক্ষেত্রে R1 দিয়েও যে পরিমাণ আই যাবে, R2 দিয়েও সেই একই পরিমাণ আই যাবে। তো সেক্ষেত্রে আইটা একটাই আই হবে। কি করে বার করবো স্যার? তা প্রথমে আমাকে রেজিস্ট্যান্সের কি বের করতে হবে? রেজিস্ট্যান্সের তুল্য রোধ বের করতে হবে। তুল্য রোধ কত হবে? RS ইকুয়াল টু, তোমরা সিরিজের তুল্য রোধ নিশ্চয়ই জানো যে R1 প্লাস হচ্ছে R2, অর্থাৎ R সিরিজ ইকুয়াল টু R1 প্লাস R2, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি 2 প্লাস 3 অর্থাৎ 5 ওহম, 2 প্লাস 3 অর্থাৎ 5 ওহম। তাহলে এইবার দেখো আমরা বসাচ্ছি V ইকুয়াল টু I ইন্টু R। তাহলে V ইকুয়াল টু I ইন্টু R যদি আমরা বসাই, তাহলে আমায় কি বের করতে হবে? I। তাহলে I ইকুয়াল টু কি দেবো? V বাই R, অর্থাৎ 15 ডিভাইডেড বাই 5, অর্থাৎ 3 ওহম হয়ে যাবে আমার সঠিক উত্তর। কিন্তু যদি তোমাকে এখানে বলতো যে স্যার
তুমি এখানটা R2 জুড়ে ভোল্টেজ বার করো, তাহলে কত হতো? তোমাদের হোমওয়ার্ক রাখলাম আমি এটা, যে যদি বলতো যে R2 এর মধ্যে ভোল্টেজ কত, তখন কি উত্তর হতো? কমেন্ট করে জানাও। প্রত্যেকবারের মতো এবারেও হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের, R2 জুড়ে ভোল্টেজ কত যদি বলতো, তখন উত্তর কি হতো? চটপট কমেন্ট করে জানাও। এখানে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 2। কর্ক জল এবং গ্যাসের জন্য অভেদ্য কারণ এর কোষগুলির মধ্যে। আচ্ছা, প্রথম কথা, এখানে প্রশ্নের মধ্যে ভাষার কিছু একটা ভুল রয়েছে, তো আপাতত মনে রাখবো। আচ্ছা, কর্ক জল এবং গ্যাসের জন্য অভেদ্য, আচ্ছা কেন না? কারণ মনে রাখবে কর্কের মধ্যে কিন্তু সুবেরিন থাকে, অনেক জায়গায় লিগনিনও থাকে, সুবেরিনও থাকে, কিন্তু স্পেশালি কর্কের মধ্যে কিন্তু সুবেরিন থাকে। সুবেরিন একটা হচ্ছে কি বলবো, একটা এলিমেন্ট যেটা কি করে না, জল এবং গ্যাসকে ঢুকতে বাধা দেয়। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ক্লাস। আশা করি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়েছি। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। ব্যাচ সম্পর্কে বেশি কিছু আমি বলি না, তার কারণ হচ্ছে যখনই তোমরা অ্যাডমিশন নেবে তখনই দেখতে পাবে আমাকে, যে ওখানে কিন্তু আমি এখানেও যেমন ডেডিকেটেডলি পড়াই, ওখানেও আমি ডেডিকেটেডলি পড়াই। প্রত্যেককে আমি ডেডিকেটেডলি পড়ানোর চেষ্টা করি। সমস্ত নোটস তুমি বাংলায় পাবে, মক টেস্ট নেওয়া হবে, সায়েন্সের অঙ্ক করানো হবে, ওই V=IR এর অঙ্কনের সোমনাথ স্যার মানে যেরকম সায়েন্সের পরীক্ষায় প্রশ্ন আসে অ্যাজ ইট ইজ সেরকম সায়েন্স তোমাকে পড়ানো হবে। কোন রকম সহজ কঠিন কোন রকম এখানে ট্র্যাপ নেই, এখানে কোন রকম ইঁদুর দৌড় নেই, এখানে সিম্পলি আছে সহজ ভাষায় তোমাকে বোঝানো হবে। অ্যাপের মাধ্যমে ক্লাস হবে, ইজি অ্যাপ রয়েছে, অ্যাপের মাধ্যমে ক্লাস হয়ে যাবে। রেকর্ডেড ভার্সানে কিন্তু ছোট্ট ছোট্ট ক্লাস তোমরা পাবে, এবং সেটা কিন্তু তোমরা উইকলি তোমরা 5 to 6 ক্লাসেস পাবে। ওয়ান টাইম ফি সিস্টেম রয়েছে, অর্থাৎ একবার ফি দিলে আর তোমাকে পে করতে হবে না। 4 থেকে 5 মাসের মধ্যে তোমাকে কোর্সটা শেষ করে দেওয়া হবে। আনলিমিটেড ভ্যালিডিটি পাবে না তুমি, অর্থাৎ আনলিমিটেড ভ্যালিডিটি মানে 2 ইয়ার্স, 2 ইয়ার্সটাকেই আনলিমিটেড বলা হচ্ছে এখানটা। 2 ইয়ার্স ভ্যালিডিটি পাবে। রুটিন ওয়াইজ ক্লাস এবং প্র্যাকটিস পাবে। মান্থলি মক টেস্ট হবে, মক টেস্টের পর লাইভ ডিসকাশন করা হবে। ঠিক আছে, এছাড়াও আর কোনো কিছু যদি ডাউট থাকে এই নাম্বারে ফোন করে নেবে, ফোন করে কিন্তু কি করবে, ভর্তি হয়ে যাবে। প্রাইস জানতে হলে এই নাম্বারে ফোন করবে। আমি কথা দিচ্ছি, আমি যা পড়াবো এখান থেকেই তোমরা 99% থেকে 100% হুবহু পরীক্ষার খাতায় দেখতে পাবে, যদি যেগুলো পড়াবো সেগুলো তোমরা পড়াশোনা করে থাকো। আদারওয়াইজ ইউটিউবে কারা পড়বে, আমি বারবার সেপারেট করে দিই। ইউটিউবে যারা পড়বে, যাদের অলরেডি সিলেবাস কমপ্লিট, শুধুমাত্র রিভিশন করছো বাড়িতে বসে, মক টেস্ট দিচ্ছ এবং সায়েন্স পড়ছো এবং সায়েন্সে পড়েছো, তারা ইউটিউবে দেখবে। আর যারা সায়েন্সটা বরাবর ভয় পাও, রেলের সায়েন্সের মক দিতে যাচ্ছ টেক্সট বুকে, কিন্তু মকের রেজাল্ট তোমার আসছে না, যারা যারা গতকালের মক টেস্টে আমার কম নাম্বার পেয়েছো, তারা কিন্তু এই সমস্ত কোর্স জয়েন করতে পারো। বাকি রইলো এই কম্বাইন্ড স্পেশাল ব্যাচ, এটা কিন্তু বন্ধ হয়ে গেছে, এটা তার অ্যাডমিশন নিচ্ছি না। আর একটা কথা বলে দিই, তোমরা যারা ভালো পড়াশোনা করছো তাদের জন্য নিশ্চয়ই তোমরা না জানো যে আমি প্রত্যেক স্যাটারডে রাত 9:30টার সময় লাইভ মক নিই সায়েন্সের, ওই লাইভ মকে এসে যাবে। কাল থেকে তোমাদের রিজনিং স্পেশাল ক্লাস আসছে, রিজনিং এবং ম্যাথ স্পেশাল কিন্তু তোমাদের ক্লাস আসছে কাল থেকে। তো কাল থেকে রিজনিং এবং ম্যাথের ক্লাসও তোমাদের স্টার্ট হয়ে যাবে এইভাবে। তো সবাই খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করতে থাকো, এবং যারা সায়েন্সের ব্যাচে যুক্ত হবে তারা কিন্তু যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি। অভাবনীয় একটা জার্নিতে তোমাকে স্বাগত জানাই। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো। অবশ্যই ক্লাসটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকন প্রেস করে নিজের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে যাও। থ্যাংক ইউ।